জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো, মতভেদ সময় নিয়ে সনদটিকে গ্রহণযোগ্য দলিল করার তাগিদ প্রধান উপদেষ্টার। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু, হানিফ সহ 4 জনের বিরুদ্ধে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। বিএনপির সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ। পূজা ও খাগড়াছড়ি ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ফ্যাসিস্ট ও প্রতিবেশীরা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে একমত হয়েছে প্রায় সব দলে, তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা এখনও ঠিক করা যায়নি। একই সাথে আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াতে ইসলামী বলছে, একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে জনমনে দ্বিধা তৈরি হতে পারে। সেজন্য নভেম্বর-ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি। নাবিল জাহাঙ্গীরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বহুল আলোচিত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আবারও বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামাত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে বলেও জানান তিনি। জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে, সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। তবে এর বিরোধিতা করে 106 অনুচ্ছেদ ব্যবহার করে বিচার বিভাগের পরামর্শ নিলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মত দেন জামাত নেতারা। গণভোট জাতীয় নির্বাচনের আগেই চায় দলটি। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, পরে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এবং এটাও আমরা বলেছি, এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায়, আমরা এখানে ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। এদিকে সংবিধান আদেশের মাধ্যমে গণভোট চায় এনসিপি। একই সঙ্গে আগামী সংসদকে 2টি দায়িত্ব নেয়ার কথাও বলছে তারা। আজকে আমরা কমিশনকে বলেছি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো বলল, ভাষাগত ভিন্নতা বাদ দিলে মোটামুটি স্পিরিটের দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই স্পিরিটটাকে কমিশন এখন পরবর্তী সভায়, সেটা আগামীকালকে হোক কিংবা পরশুদিন হোক, তারা চাইলে এক পাতায় একটা ডকুমেন্ট, একটা প্রস্তাব আমাদের সামনে নিয়ে আসতে পারে। তাহলেই কিন্তু আলোচনাটা একটা শেষের দিকে বা পরিণতির দিকে যাবে। অন্যান্য দলের প্রতিনিধিরাও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষেই মত দেন। তবে বিশেষ কয়েকটি দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ কোন কোন দলের। যদি আপনারা এই সমস্ত কনস্টিটিউশনাল বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে সংকট তৈরি করেন, তাহলে কিন্তু আরেকটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। এই গণভোট কেউ কেউ কারো প্রস্তাবে ছিল আগে, কারো প্রস্তাবে ছিল একই জাতীয় নির্বাচনের দিনে। তবে মোস্টলি আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে। এই 3টা দলকে এত গুরুত্ব দিলেন, কিন্তু তাদেরকে একটা জায়গায় আনতে পারলেন না। এই ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, যে তিনি 3টা দলকে এত গুরুত্ব দেওয়ার পরে সেই 3টা দল তাদের কথা শুনছে না। জনগণের সম্মতি নিতে গণভোটে সব দল একমত হওয়ায় এটিকে বড় ধরনের অর্জন উল্লেখ করে সংস্কার টেকসই করায় জোর দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তুলতে পারব। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সনদ সরকারের কাছে দেয়া সম্ভব বলে কমিশনের সহসভাপতি জানিয়েছেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
15 অক্টোবরের মধ্যে জুলাই সনদের স্বাক্ষর প্রক্রিয়া শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আর জুলাই সনদকে গ্রহণযোগ্য ও দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্যে না পৌঁছালে সরকারের কাছে একাধিক প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। জুলাই সনদের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময় কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রফেসর ডক্টর ইউনূসকে জানান, খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। খোঁজখবর রাখছেন এবং আবারও আজকে সকালে বৈঠকে তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিশেষ সনদের জায়গাতে সনদকে সকলের গ্রহণযোগ্য করে সকলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে পরিণত করা যায় কিনা সে বিষয়ে আমাদের তাগিদ দিয়েছেন। পরে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে বক্তব্য দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বিষয়ে একমত হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবে। যদি সেটা না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সামনে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা আছে, নির্বাচনী প্রস্তুতি আছে, আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেগুলো যেন বাধাবিঘ্ন না হয় সেটা আমরা করতে চাই। তাছাড়া মেয়াদের দিক থেকে 15 অক্টোবর হবে, তারও আগে আমরা এটা শেষ করতে চাই। 2 ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় 84টি সংস্কার প্রস্তাব বিষয়ে একমত হয় কমিশন। এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে 3য় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ করে দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছে বৌদ্ধ সম্প্রদায়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ ধর্মের নেতারা। তারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানান। শ্মশানের জন্য অন্তর্বর্তী সরকারকে ঢাকায় স্থান বরাদ্দের বিষয়টি অবহিত করার 10 দিনের মধ্যেই বরাদ্দ দেওয়া হয়। বৌদ্ধ ধর্মের নেতারা বলছেন, এটা ইতিহাসে অনন্য হয়ে থাকবে। ঢাকায় বৌদ্ধ ধর্মের কেউ মারা গেলে শেষকৃত্যের জন্য বহু পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে যেতে হতো। বৈঠকে এবছর কঠিন চিবর দান উদযাপনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক সহযোগিতার জন্য ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বৌদ্ধ নেতারা। পাশাপাশি তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ পণ্ডিত, ধর্মগুরু ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে একটি জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলা সহ বিভিন্ন দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তারা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে প্রাথমিক যাচাই বাছাই চলছে। শিগগিরই শুরু হবে তদন্তের কাজ, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, এর আগে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এর পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু করতে যাচ্ছে ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও আরও 3টি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। বাকি আসামিরা হল সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি, মোহাম্মদ শামীম তালুকদার লাবু ও মোহাম্মদ আবু মুসা। ট্রাইব্যুনাল পর্যালোচনা করে অভিযোগ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সোমবার। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আন্নাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। চলতি মাসেই গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করেন চিফ প্রসিকিউটর। অনেকগুলো মামলা ট্রায়াল চলছে, বেশ কয়েকটি মামলা ট্রায়াল শেষ পর্যায়ে আছে এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে 1 বছরে আমরা কতটুকু কাজ করেছি। আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড। অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে, ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি। এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে
অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পথ উত্তরণেই জাতিসংঘ সহায়তা করবে বলেও জানান তিনি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘ আবাসিক মিশনের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়েও আলোচনা হয়েছে। কিভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তন হবে এবং এ বিষয়ে কিভাবে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে তা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখায় ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসকে ধন্যবাদ জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবন যাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। Very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. দেশের শিক্ষার মানোন্নয়নে অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের। শিক্ষা নিয়ে বিএনপি আয়োজিত সেমিনারে আলোচকরা কথা বলেন। তাদের মতে প্রাথমিক শিক্ষকদের মান তৃতীয় শ্রেণীতে রেখে প্রথম শ্রেণীর নাগরিক তৈরির পরিকল্পনা সঠিক নয়। এদিকে দেশে প্রকৃত শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রলীগ নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির মতো দুঃসাহস দেখাতে পারত না বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহমেদ সারোয়ারের রিপোর্ট। রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের অগ্রযাত্রার পথ, ঐক্যবদ্ধ ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি হিসাবে গণতন্ত্র শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে নেতারা 31 দফায় শিক্ষা নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন। আলোচনায় শিক্ষাবিদরা বলেন, সারা দেশে কয়েক লাখ শিক্ষক রয়েছে যাদের বেতন $100 মাত্র, যা দিয়ে শিক্ষার সঠিক মান উন্নয়ন সম্ভব নয়। এ থেকে উত্তরণে শিক্ষা খাতে বিনিয়োগ এবং টেকসই পরিকল্পনার উপর জোর দেন আলোচকরা। It is appreciable by BNP. এটা প্রশংসনীয় যে বিএনপি ঘোষণা করেছে যে তারা জিডিপির 5% শিক্ষায় বিনিয়োগ করবে। অতীতে আমরা কখনো 1.7 বা 2 বা 2-এর অধিক শুনিনি। এবং গুরুত্বপূর্ণ হলো তারা কিভাবে এটা করবে। Over 2. With more than 15 years of autocratic 15 বছরের একনায়কতান্ত্রিক শাসনে আমরা দেখেছি সমাজে মূল্যবোধ এবং নৈতিকতা কিভাবে কমেছে। আমাদের অবশ্যই এটা পুনঃস্থাপন করা উচিত। সেজন্য স্কুল লেভেল থেকেই নৈতিকতা ও মূল্যবোধের জ্ঞান শিক্ষা কারিকুলামে যোগ করতে হবে। জিডিপির 1.7 বিনিয়োগ করে আপনি যদি চান দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনবেন, এটা অসম্ভব। আপনি একজন প্রাথমিক শিক্ষককে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করবেন আর তার কাছ থেকে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি হবে সেটা আশা করবেন, এটা আসলে অসম্ভব। অর্থ কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতে জবাবদিহিতা ও সুশাসনের অভাব। এদিকে গাজীপুরের ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় IUTর শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা কার যাচ্ছে চীনের আন্তর্জাতিক মেলায়। সেই গবেষক দলকে উৎসাহ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সেই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত দিনে দেশের শিক্ষা ব্যবস্থার কারণেই সমাজে নানা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা বিএনপির পরিকল্পনা রয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। আমরা কি দেখি যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো, তাহলে শিক্ষার নাম নিয়ে, ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটার হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে।
কারণটাই একটাই যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেগলি। রবিবার সকালে রাজধানীতে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। এ সময় সুইস রাষ্ট্রদূত ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতি ভবিষ্যতে সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। বৈঠকে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অফ পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি। জামায়াত ইসলামের পক্ষে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব, জুবায়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মাহমুদুল হাসান। পূজা ও খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারার সাথে মিল রেখে অসুরের প্রতিমার সাথে বাংলাদেশের অসুরের মুখে দাড়ি লাগানোর যোগসূত্র রয়েছে। অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। খাগড়াছড়িতে একটি মেয়েকে ধর্ষণের গুজব ছড়িয়ে পাহাড়ে অশান্ত করার পায়তারা করা হয়েছে। পরে মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়েছে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো দাবি করে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়িতে ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এর আগে জুম ছাত্র জনতার ব্যানারে রাখা সড়ক অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করায় স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। জুম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে বলা হয়, গত ১ অক্টোবর প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে ১৪৪ ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা সহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৮ দিন পর আজ ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন। খাগড়াছড়িতে কথিত ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চয়নশীল ঘটনাস্থলেই ছিল না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এর প্রমাণ মিলেছে, কিন্তু মিথ্যা অভিযোগে জেলে যাওয়ার পর থেকে চয়নশীলের পরিবার সন্ত্রাসীদের হুমকির মুখে এলাকা ছাড়ে। এদিকে এই ধর্ষণ অভিযোগের অন্তরালে ইউপিডিএফ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের তথ্যছবিতে বিস্তারিত। 23 সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সংশ্লিষ্টরা বলছেন, ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের এবার প্রধান টার্গেট ছিল সেনাবাহিনী। এ কারণে ধর্ষণের প্রতিবাদ মিছিলে স্লোগান ছিল সেনাবাহিনী বিরোধী। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 24 সেপ্টেম্বর শুরু হয় আন্দোলন। 26 সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কোয়ারে নারী নিপীড়ন বিরোধী সমাবেশ থেকে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা চালায় আন্দোলনে মিশে থাকা ইউপিডিএফ প্রসিদ্ধের সন্ত্রাসীরা। এ সময় অন্তত 3 সেনা সদস্য আহত হন। 27 সেপ্টেম্বর আধাবেলা অবরোধ ডেকে পুরো জেলায় চালানো হয় তাণ্ডব লীলা। এ সময় মহাজনপাড়ায় প্রকাশ্যে গুলি চালানো হয়। প্রশাসন জানমালের নিরাপত্তায় অনির্দিষ্টকালের 144 ধারা জারি করে।
তারপরও সন্ধ্যা 5:45 পর্যন্ত থেমে থেমে চলে তাণ্ডব। নিরাপত্তা বাহিনী সংঘর্ষ থামাতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় স্বনির্ভর বাজার ও মহাজনপাড়া এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বীদের 29টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট হয়। আমার এই মেশিনগুলো বের করে ওরা আগুন ধরে দিয়েছে। আমার যত কাস্টমার কাপড় ছিল, অর্ডারি কাপড় ছিল, সবগুলো পর্যন্ত ওরা লুটপাট করে নিয়ে গেছে। পাহাড়ি সন্ত্রাসীরা আমার লুটপাট করে আমার এই আজকে এই পুরো সর্বনাশ করে দিল আমাকে। প্রায় আমার 6 থেকে 7 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। যে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে এই সম্পদগুলো কে দেবে আমাদেরকে? গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, বড় ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে খাগড়াছড়িতে সফল না হয়ে গুইমারায় সহিংসতা চালিয়েছে ইউপিডিএফ। আমরা সজাগ আছি। আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড, আমরা সকল আভিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা সেটা আমরা অবশ্যই বজায় রাখব। এদিকে কথিত ধর্ষণের অভিযোগে যে চয়নশীলকে গ্রেফতার করা হয়েছিল, ঘটনার সময় তাকে দেখা গেছে খাগড়াছড়ি বাজারের একটি জুয়েলারি দোকানে। এই সংক্রান্ত সিসিটিভির ফুটেজ বাংলা ভিশনের হাতে এসেছে। মেডিকেল রিপোর্টে ধর্ষণের 10টি সূচকের সবগুলোই স্বাভাবিক। ফলে নিরপরাধ চয়নশীলের মুক্তির দাবি জানিয়েছে পরিবার সহ সনাতন সম্প্রদায়ের নেতারা। দায়ীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে পুনরায় এই নাটক পুনরাবৃত্তি না হয়, এটার জন্য আপনারা প্রশাসন একটা ব্যবস্থা নেবে বলে আমি আশা করি। আমাদের দোকান ভাঙচুর যারা করছে আমি এদের বিচার চাই, আর আমার ছেলের নিঃস্বার্থ মুক্তি চাই। স্থানীয় আঞ্চলিক সংগঠন সহ নাগরিক সমাজের নেতারা নিরীহ পাহাড়িদের এমন ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। গুইমারাতে ঠিক একই কায়দায় ওখানে তারা তাদের যে মাস্টার প্ল্যান ছিল সেই মাস্টার প্ল্যানের মাধ্যমে সেটা গুইমারাতে তারা বাস্তবায়ন করতে হয়। যেসব পেজ থেকে, যেসব ফেসবুক থেকে এই যে হিংসা ছড়ানো হয়, একে অপরের বিরুদ্ধে বিদ্রুপ করা হয়, সেগুলোকে চিহ্নিত করে যাতে তারা এরকম করতে না পারে তার জন্য আইনগতভাবে ব্যবস্থা নেওয়া জরুরি। ফরেনসিক রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ প্রকাশের পর জেলাবাসী এখন তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই তাকিয়ে আছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাত পোহালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। তামিম ইকবালের প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় একতরফা হচ্ছে বিসিবি নির্বাচন। এরই মধ্যে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন অধিকাংশ পরিচালক। শেষ দিনে নির্বাচনী নাটকে নতুন মোড়। কাউন্সিলরশিপ বাতিল করা 15 ক্লাবের বৈধতা দিয়েছে উচ্চ আদালত। এদিকে নির্বাচন বাতিল করে নতুন করে তাফসিল ঘোষণা করতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন নির্বাচন বয়কট করা পরিচালক পদপ্রার্থীরা। মনির হোসেন খানের রিপোর্ট। শরণার্থীকালের আলোচিত বিসিবি নির্বাচন উপহার দিতে চেয়েছিল বর্তমান বোর্ড। সেই পথেই এগোচ্ছে বিসিবি নির্বাচন। তবে আলোচিত নয়, হাঁটছে তারা বিতর্কের পিচ্ছিল পথে। যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতির ওপর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ প্রতিপক্ষের। অনেকটা বিনা ভোটেই নির্বাচিত হচ্ছেন বেশিরভাগ পরিচালক। বিভাগ ও জেলা ক্যাটাগরির 10 প্রার্থীর মধ্যে 6 জনই এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ঢাকা বিভাগে কাগজে কলমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের প্রতিপক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, যদিও তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রাজশাহীতেও নামে মাত্র ব্যালটে থাকছে 2 জনের নাম। যারা সুস্থ, যারা ঘুরে ফিরে খাচ্ছেন, যারা কাউন্সিলর হয়েছেন, যারা হোটেলে বসে আমোদ ফুর্তি করছেন, তারা কেন ব্যালটে ভোট দিবেন? তা নির্বাচন কোথায় আছে? যুব ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ডের আমিনুল ফাহিম সাহেবেরা, প্লাস নির্বাচন কমিশন বিনে সুতার মালায় মালা গেঁথে ফেলেছেন, যে মেলা আমার গলায় উৎসেন কালেও পড়বে না। সুতরাং আমি আজকে আপনাদের মাধ্যমে এই অস্বচ্ছ একটি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন হবে, তবে সেটা অনেকটাই ডামি নির্বাচন। তামিম ইকবালের প্যানেলের প্রার্থীরা নাম প্রত্যাহার করেছেন, লুৎফর রহমান বাদল সরে দাঁড়িয়েছেন। শেষ দিনে নতুন চমক, যে 15 ক্লাবকে বাদ দেওয়ায় নির্বাচন বয়কট করেছেন তামিমপন্থীরা, তাদের বৈধতা দিয়েছে আদালত। বুলবুলের পক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রভাব বিস্তারের অভিযোগও নাকচ করেছেন উচ্চ আদালত। কাগজে কলমে নাম থাকছে 17 জন প্রার্থীর। যে 15টি ক্লাবকে নির্বাচন কমিশন পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছিল এবং যাদের অন্তর্ভুক্তিটা হাইকোর্ট বিভাগ 30 সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন।
রবিবার ছিল আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি হিসেবে শেষ দিন। নির্বাচন নিয়ে এতদিন মৌনব্রত পালন করেছেন তিনি। শেষ দিনে এসে মন্তব্য করেছেন ক্রিকেটীয় ভাষায়। এত কাদা ছুড়াছুড়ি বিতর্ক দেখে তার মন্তব্য, নির্বাচনে অনেক নো বল হয়ে গেছে। এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা করতে চাচ্ছি নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে যাচ্ছি এবং তার বাইরে আমি কোনো কথা বলবো। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো সাড়া না পেয়ে নির্বাচন পেছানোর নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে নির্বাচন বয়কট করা ক্লাব প্রতিনিধিরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো। মতভেদ সময় নিয়ে সনদটিকে গ্রহণযোগ্য দলিল করার তাগিদ প্রধান উপদেষ্টার। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। বিএনপির সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ। পূজা ও খাগড়াছড়ি ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ফ্যাসিস্ট ও প্রতিবেশীরা। অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।